This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. হাসপাতালে অচলাবস্থা কাটাতে জুনিয়র ডাক্তারদের মঞ্চের সঙ্গে সঙ্গে আলোচনায় বসতে চায় স্বাস্থ্য ভবন। আলোচনায় বসতে চেয়ে শনিবার বিকালে বৈঠক ডাকলেন মেডিকেল এডুকেশনের বিশেষ সচিব। বৈঠকে ডাক চিকিৎসক সংগঠনগুলির যৌথ মঞ্চ জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসকেও। বৈঠকে যোগ দিতে পারবেন না বিশেষ সচিবকে ইমেইলে জানিয়ে দিল জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস। সূত্রের খবর, স্বাস্থ্য ভবনের সঙ্গে আলোচনায় রাজি নয় আন্দোলনকারীরাও। একজন মা হয়ে বলছি, সফল জীবনের জন্য যেমন চাই মজবুত হয়ে ওঠা শিক্ষা, মজবুত চুলের জন্য তেমনই চাই অ্যালোপেক্স লং অ্যান্ড স্ট্রং হেয়ার অয়েল। যত দিন যাচ্ছে ততই প্রশ্ন বাড়ছে তিলোত্তমার ধর্ষণ ও খুনের অধ্যায়। প্রশ্নের শেষ নেই, প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করছেন তদন্তকারীরা, চলছে জিজ্ঞাসাবাদ। আর এর মাঝেই আরজিকর সূত্র থেকে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে আমাদের কাছে। কি সেই সমস্ত তথ্য দেখুন। বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ আদালতে বেজায় বিপাকে পড়েছে রাজ্য। প্রশ্ন উঠেছে হাসপাতাল ও পুলিশের ভূমিকা নিয়েও। এবার হাসপাতাল সূত্র থেকে TV9 বাংলা পেয়েছে বেশ কিছু তথ্য এবং ঘটনাক্রম, যা প্রশ্ন আরও বাড়িয়ে দিচ্ছে। তদন্তকারীদের প্রশ্নের মুখোমুখি হওয়া একাধিক ব্যক্তির বক্তব্য অনুযায়ী সেদিন সকাল 10:15 সন্দীপ ঘোষ শিবিরের এক হাউস স্টাফকে ফোন করেন প্রভাবশালী তৃণমূল বিধায়ক। শিয়ালদা স্টেশনে ছিলেন ওই হাউস স্টাফ। কলেজের চেস্ট মেডিসিন বিভাগে এক চিকিৎসক ছাত্রী ধর্ষণ ও খুন হয়েছে। হাউস স্টাফকে ফোনে একথা বলে দ্রুত কলেজে পৌঁছানোর নির্দেশ দেন প্রভাবশালী। শিয়ালদা স্টেশন থেকে হাউস স্টাফ 2 ইন্টার্নকে ফোন করে বিভাগে পৌঁছতে বলেন। সংশ্লিষ্ট ইন্টার্নদের দাবি, ঘটনাস্থলে পৌঁছে তারা দেখেন এক ইন্টার্ন হাউস স্টাফ রয়েছেন। প্রভাবশালী ব্যক্তি সন্দীপ ঘোষের কাছ থেকে ফোন পান বলে দাবি অধ্যক্ষ শিবিরের জুনিয়র চিকিৎসকদের। অধ্যক্ষকে ফোনে খবর দেন MSVP সঞ্জয় বশিষ্ঠ। সঞ্জয় বশিষ্ঠকে খবর দেন নিহতের ইউনিট হেড চিকিৎসক সুমিত রায় তপাদার। বিভাগে পৌঁছে অধ্যক্ষকে ফোন করেন এক ঘনিষ্ঠ ইন্টার্ন। সংশ্লিষ্ট ইন্টার্নের দাবি, ঘটনাস্থলে বহিরাগতরা যাতে প্রবেশ না করতে পারে তা নিশ্চিত করতে বলেন অধ্যক্ষ। সন্দীপ ঘোষ 10:30টার মধ্যে হাসপাতালে পৌঁছন। ততক্ষণে ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে টালা থানার পুলিশ। আমরা শুনেছি এরকম অনেকেই এসছিলেন। আমরা তো সেটাই জানতে চাই যে হঠাৎ করে সবাই কেন এত চলে এলো। কারণ জিনিসটা যদি সত্যিই একটা বাইরের ক্রিমিনাল কিছু করে থাকে, তাহলে আমার মনে হয় তো সেটা সবার একসাথে লড়া উচিত। তাহলে এই জিনিসটাকে এত হিসহাস হুসহাস করার তো কোনো প্রয়োজন ছিল বলে মনে হয় না। এই ঘটনাক্রম থেকে উঠে আসছে একাধিক প্রশ্ন। সকাল 10টার মধ্যেই তিলোত্তমার ধর্ষণ ও খুনের ব্যাপারে কর্তৃপক্ষ নিশ্চিত হলে কার নির্দেশে অ্যাসিস্ট্যান্ট সুপার 10:52 বাবা মাকে ফোন করে আত্মহত্যার কথা বললেন? সুপ্রিম কোর্টে রাজ্যের পেশ করা নথি অনুযায়ী সকাল 9:30 দেহ প্রথম দেখেন প্রথম বর্ষের এক পিজিটি। আন্দোলনকারী চিকিৎসকদের প্রশ্ন, সেই সময় প্রথম বর্ষের আরেক পিজিটি কোথায় ছিলেন? প্রথম থেকেই বুঝতে পারছিলাম কাউকে আড়াল করা হচ্ছে, কিছু একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আড়াল করা হচ্ছে প্রথম থেকেই। একদম কেউ ওর সঙ্গে জড়িত আছে যাকে আড়াল করার প্রয়োজন পড়ছে সরকারের। এটাই হচ্ছে পুলিশের প্রকৃত চরিত্র। যেখানে খুন ধর্ষণ না জেনেই নানা রকম অত্যাচার চলে, সেখানে পুলিশ সেখানে কোনো ভূমিকা নেয় না। আর কি করে তথ্য প্রমাণ লোপাট করার ক্ষেত্রে পুলিশের সক্রিয় ভূমিকা, এগুলো আমরা দেখতে পেয়েছি। চিকিৎসক বন্ধুরা আমাকে ফোন করে বলছেন যে ধরনের আঘাত মেয়েটি পেয়েছে এটি কোনো একজন মানুষের পক্ষে করা সম্ভব না। যদি আমরা চিকিৎসা বিজ্ঞানকে বিশ্বাস করি তাহলে তো আমাকে বুঝতে পারছি না তারা কারা। এটা কি শুধুমাত্র নিছক উত্তেজনার বশে ঘটিয়ে দেওয়া কোনো অপরাধ না, এর মধ্যে পিছনে কোনো গভীর ষড়যন্ত্র আছে? ওই আরজিকরের প্রশাসন আর বাকি সব কিছু মিলিয়ে এমন কিছু ঘটনা আছে যে ঘটনা ওই মহিলা ডাক্তার জানতেন এবং তা যাতে প্রকাশ্যে না আসে, তো সেই কারণে এই ঘটনা ঘটানো হয়েছে। তিলোত্তমার ধর্ষণ খুনের ঘটনায় তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ করেছে
সিবিআই তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ করছে আইনজীবী থেকে আন্দোলনরত চিকিৎসক, এমনকি রাজনৈতিক ব্যক্তিরাও। তাহলে কি প্রভাবশালী যোগেই তথ্য প্রমাণ লোপাটের চিত্রনাট্য তৈরি হয়েছিল? ক্যামেরায় কল্যাণ মণ্ডলের সঙ্গে সৌরভ দত্ত, TV9 বাংলা, কলকাতা। খুচরো বাজারে সস্তা হলো সোনা এবং রূপো। সোনার প্রতি 10 গ্রামের দাম 220 টাকা কমে 72,650 টাকা। রূপোর প্রতি কেজির দাম 300 টাকা কমে হয়েছে 86,700 টাকা। আর এই মুহূর্তে দাঁড়িয়ে আপনাদের গুরুত্বপূর্ণ একটা খবর দিয়ে আরজিকর কাণ্ডে তোলপাড়ের মাঝেই শহরের রাস্তায় আক্রান্ত টলিউড অভিনেত্রী পায়েল মুখোপাধ্যায়ের গাড়িতে হামলা এবং হেনস্থার অভিযোগ। কার দিকে অভিযোগ, কি ঘটেছিল, পুলিশই বা এখনো পর্যন্ত কোন কোন তথ্য সামনে রাখছে, সৌভিক আমাদের প্রতিনিধি সরাসরি জানাবেন। সৌভিক, দেখো, ঘটনাটা গতকাল 6:30টার সময় ঘটে এবং সারদান এভিনিউর যে মেন রোড, সেই মেন রোডেই কিন্তু পায়েল মুখোপাধ্যায় তিনি যখন গাড়ি নিয়ে যাচ্ছিলেন অভিনেত্রী, এবং সেই সময় একজন যুবক সে বাইক নিয়ে আসছিল এবং তার গাড়ির সঙ্গে, তার যেটা অভিযোগ যে তার গাড়ির সঙ্গে হালকা টাচ লাগার পরেই কিন্তু সেই বাইক আরোহী সঙ্গে সঙ্গে গাড়ি থেকে নামেন এবং অকথ্য ভাষায় গালিগালাজ পায়েল মুখোপাধ্যায়কে, এবং তার গাড়ির কাচ, অর্থাৎ 4 চাকা গাড়ির যে কাচ, সেই কাচ কিন্তু ঘুষি মেরে ভেঙে দেওয়া হয় এবং সেই কাচের টুকরো কিন্তু পায়েল মুখোপাধ্যায়ের হাতে গিয়ে লাগে এবং তারপরে তিনি আতঙ্কিত হয়ে ওঠেন এবং তাকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে ওই যুবক। এবং এই ঘটনা যখন স্থানীয় মানুষজন দেখতে পায়, সঙ্গে সঙ্গে দৌড়ে এসে কিন্তু সেই অভিযুক্ত যুবককে ধরে ফেলে। পরবর্তীকালে পায়েল মুখোপাধ্যায়ের তরফ থেকে টালিগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে এবং ইতিমধ্যেই কিন্তু ওই যুবককে পুলিশ অ্যারেস্ট করেছে। তবে যেখানে আরজিকর কাণ্ড নিয়ে সারা দেশ, সারা কলকাতা, সারা রাজ্যে নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে, সেখানে সারদান এভিনিউর মতো একটা জায়গায় পায়েল মুখোপাধ্যায় গতকাল রাত্রিবেলায় যেভাবে আক্রান্ত হলেন একজন যুবকের দ্বারা, সেটা নিয়ে কিন্তু আবার নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। যদিও পুলিশের তরফ থেকে কিন্তু খুব শীঘ্রই ব্যবস্থা নেওয়া হয়েছে এবং যে অভিযুক্ত এই ঘটনা ঘটিয়েছে তাকে কিন্তু অ্যারেস্ট করা হয়েছে এবং আজ তাকে আলিপুর আদালতে তোলা হবে। বেশ, অর্থাৎ একটা জিনিস প্রমাণ হয়ে গেল সৌভিক, এক্ষেত্রে শুধুমাত্র মধ্যরাতে বা একটা ঘরে একা মেয়ে থাকলে সে নিরাপদ নয় এটা নয়, প্রকাশ্য রাস্তায় একেবারে প্রচুর লোকজনের মাঝেও একটা মেয়ে যে নিরাপদ নয় এই ঘটনাই সেটার বোধহয় প্রমাণ। ধন্যবাদ। একটি বাইক সাইড থেকে আসে, ওখানে প্যান্ডেল হচ্ছে, বাম্পার ছিল, সো গাড়িটা এগিয়ে দাঁড়ায় এবং মানে সেই সিনেমার মতো আমি দেখলাম আমার সামনে গাড়িটা, বাইকটা নিয়ে গার্ড করলো। তো অ্যাগ্রেসিভ একটা অ্যাটিটিউড ছিল এবং আমাকে মানে বলছে বেরো, পাঞ্চ করতে থাকে এবং গাড়িতে লাথি মারে এবং পাঞ্চ যখন করে তোমার থার্ড পাঞ্চে এরকম পুরো কাঁচটা ভেঙে আমার গায়ে পড়ে। আমি না এটা মানে আমাদের চেনা কলকাতা দেখতে পাচ্ছি না, মানে আমি এইরকম একটা ভর সন্ধেবেলায় এরকম একটা জনবহুল এলাকা, সেখান দিয়ে যাচ্ছি, সেখানে একটা মেয়ের কি এটুকু নিরাপত্তা নেই?